নমস্কার। আজ আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। আজ আমি আলোচনা করব তোমাদের সাথে গুপ্ত সাম্রাজ্য নিয়ে প্রায় 58টা মতো কোশ্চেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। চলো বেশি দেরি না করে শুরু করি আমার আজকের আলোচনা। গুপ্তযুগে উত্তর ও মধ্য ভারতে মন্দির নির্মাণের ক্ষেত্রে উদ্ভব ও বিকাশ লাভ করেছিল নাগর স্থাপত্য শৈলী। এই স্থাপত্য রীতিতে মন্দির ক্রুশ আকৃতি বিশিষ্ট হতো, শিখর রেখো আকার বিশিষ্ট হতো। গুপ্তযুগের দশাবতার মন্দির এই শৈলীতে নির্মিত হয়েছিল। গুপ্তযুগে প্রথম মন্দির নির্মাণের উপাদান হিসাবে পাথর ও ইটের ব্যবহার শুরু হয়েছিল, মনে রেখো। গুপ্তযুগের 3টি ভাস্কর্য ধারার নাম হচ্ছে মথুরা, সারনাথ, পাটলিপুত্র। গুপ্তযুগের 3টি ভাস্কর্য ধারার নাম মথুরা, সারনাথ আর পাটলিপুত্র। আচ্ছা, বাসব দত্তা গদ্যকাব্য রচনা করেন সুবন্ধু, মনে রেখো। বাসব দত্তা গদ্যকাব্য রচনা করেন সুবন্ধু। আচ্ছা, গুপ্তযুগের প্রখ্যাত জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত রচনা করেছিলেন ব্রহ্ম সিদ্ধান্ত এবং খণ্ডখাদ্য নামক গ্রন্থ। দণ্ডী বা দণ্ডিন রচনা করেন দশকুমার চুরি, যেটা তোমরা জানো। তিনি কাব্যদর্শ সাহিত্য রচনা করেন। পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। আচ্ছা, এটা দেখো, অমর সিংহের রচনা অমরকোষ একটি বিশ্বকোষ গ্রন্থ, যা ছন্দে রচনা করেছিলেন অমর সিংহ। এই গ্রন্থ নাম লিঙ্গানুশাসন নামে পরিচিত ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। এই অমরকোষ নাম লিঙ্গানুশাসন নামে পরিচিত ছিল। তারপরে দেখো, গুপ্তযুগে চিকিৎসা শাস্ত্রের রচয়িতা হিসাবে 2 জন বাগভট বা ভাগভটের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে তরুণ বাগভট তিনি রচনা করেছিলেন অষ্টাঙ্গ হৃদয় সংহিতা, এবং অন্য বাগভট তিনি রচনা করেছিলেন অষ্টাঙ্গ সংগ্রহ। পরেরটা দেখো, নীতিশার লিখেছিলেন কমন্দক। গুপ্তযুগের রাষ্ট্রীয় ব্যবস্থা সম্বন্ধে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। তাহলে নীতিশার কে লিখেছিলেন? নীতিশার লিখেছিলেন কমণ্ডক। এটি গুপ্তযুগের রাষ্ট্রীয় ব্যবস্থা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। তারপর দেখো, পরম দৈবত ও পরম ভট্টারক উপাধি দুইটি গ্রহণের মধ্যে গুপ্ত রাজাদের দেবত্বের দাবি উচ্চারিত হয়েছিল। পরম দৈবত ও পরম ভট্টারক। পরের কোশ্চেন, গুপ্তযুগের 2 জন কবি হলেন কালিদাস এবং ভারবী, তোমরা জানো। গুপ্তযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য 2 জন নাট্যকার হলেন বিশাখ দত্ত এবং কালিদাস। বিশাখ দত্ত ছিলেন নাট্যকার। আচ্ছা, কালিদাস মেঘদূত রচনা করেছিলেন মন্দাক্লান্তা ছন্দে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট করে নাও। কালিদাস মেঘদূত রচনা করেছিলেন কোন ছন্দে? মন্দাক্লান্তা ছন্দে। পরের কোশ্চেন, ভারবীর উল্লেখযোগ্য কাব্যের নাম হচ্ছে কিরাতার্জুনিয়াম। তারপরে দেখো, আর্যভট্টীয় 10 গীতিকা সূত্র ও আর্যাষ্ট শতগ্রন্থ আর্যভট্ট রচনা করেছিলেন। এগুলো তোমরা অবশ্যই নোট করে নাও। তারপরে দেখো, বরাহমিহির রচনা করেছিলেন পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। বরাহমিহির পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থে গ্রহ নক্ষত্র বিজ্ঞান সম্পর্কে যে 5টি সিদ্ধান্ত বা পদ্ধতির বিবরণ দিয়েছেন সেগুলি হলো, মনে রেখো, পৈতমহ সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৌলিশ সিদ্ধান্ত, বাশিষ্ঠ সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত। তারপরে দেখো, গুপ্ত শাসন ব্যবস্থায় প্রদেশগুলিতে পুস্তপাল নামক এক শ্রেণীর কর্মচারী ছিল, যাদের কাজ ছিল রাজস্ব বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করা। তাহলে পুস্তপাল গুপ্ত শাসন ব্যবস্থার প্রদেশগুলিতে তারা হচ্ছেন এক শ্রেণীর কর্মচারী, যাদের কাজ হচ্ছে রাজস্ব বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং লিপিবদ্ধ করা। পরের কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের বিষয় মানে জেলা সেটি বিভক্ত ছিল বিথি এককে, মনে রেখো। বিথির শাসন পরিষদের নাম ছিল বিথ্যধিকরণ। পরের কোশ্চেন, গুপ্তযুগের শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক গ্রামের ভারপ্রাপ্ত কর্মচারী ছিল গ্রামিক। পরের কোশ্চেন, গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক ছিল বিষ্ণুর বাহন গরুড়। অবশ্যই মনে রেখো, গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক ছিল বিষ্ণুর বাহন গরুড়। অবশ্য প্রথম কুমারগুপ্তের শাসন প্রতীক ছিল ময়ূর।
এবার দেখো আরবাব, দ্রোণবাব এবং কুলবাব এগুলি কি? এগুলি হচ্ছে গুপ্তযুগের জমির পরিমাপ মান। সংস্কৃত অভিধান অনুসারে 4 আরবাবে 1 দ্রোণবাব, 8 দ্রোণবাবে 1 কুল্লবাব। অন্যদিকে কুল্লবাব বলতে বোঝায় সেই পরিমাণ জমি যেখানে 1 কুলো বীজ ধান বপন করা যায়। চলো এবার আমরা পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এবার দেখো সমুদ্রগুপ্তের সন্ধি বিগ্রহী কে ছিলেন? ছিলেন হরিসেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহিক ছিলেন বীরসেন। অবশ্যই তোমরা এটা নোট করে নাও, সমুদ্রগুপ্তের সন্ধি বিগ্রহিক ছিলেন হরিসেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহিক ছিলেন বীরসেন। পরেরটা দেখো, গুপ্তযুগের রাজার হস্তি বাহিনীর পরিচালককে মহালিলুপতি বলা হতো। তাহলে মহালিলুপতি কারা? গুপ্তযুগের রাজার হস্তি বাহিনীর প্রধান বা পরিচালককে মহালিলুপতি বলা হতো। গুপ্তযুগে রাজার অশ্বারোহী বাহিনীর প্রধানকে বলা হতো মহাশ্বপতি। গুপ্তযুগে রাজার অশ্বারোহী বাহিনীর প্রধানকে বলা হতো মহাশ্বপতি। আচ্ছা, তারপরে দেখো মহাবলাধিকৃত বলা হতো গুপ্তযুগে প্রধান সেনাপতিকে গুপ্তযুগে বলা হতো মহাবলাধিকৃত। তিনি সম্রাটের সমস্ত সামরিক বাহিনীকে নিয়ন্ত্রিত ও পরিচালনা করতেন। গুপ্তযুগে মহাদণ্ডনায়ক সম্ভবত ছিলেন প্রধান সেনাপতিকে সম্ভবত বলা হতো মহাদণ্ডনায়ক। তারপরেটা দেখো, জুনাগড় শিলালেখ থেকে জানা যায় দেশের সর্বোচ্চ শাসনকর্তাদের গোপ্তা বা গোপ্ত্রী বলা হতো। জুনাগড় শিলালেখ থেকে জানা যায় দেশের সর্বোচ্চ শাসনকর্তাদের গোপ্তা বা গোপ্ত্রী বলা হতো। ভুক্তির শাসকের পদবি ছিল উপরিক, যা পরবর্তীতে রূপান্তরিত হয়েছিল উপরিক মহারাজ অভিধাতে। বিষয়ের প্রধান কর্মচারীর পদের নাম ছিল নিযুক্তক বা আয়ুক্তক। বিষয়ের প্রধান যে কর্মচারী পদ তার নাম ছিল নিযুক্তক বা আয়ুক্তক। গুপ্তযুগে কারিগরদের যে প্রতিনিধি থাকতেন তার অভিধা ছিল প্রথম কুলিক, উৎপাদক শিল্পীদের প্রতিনিধি। প্রথম কুলিক তিনি হচ্ছেন কারিগরদের যে প্রতিনিধি, তার অভিধা ছিল প্রথম কুলিক। তারপরে দেখো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত নিজেকে সুতয়ম বা পিতার পুত্র বলে পরিচয় দান করেছেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত নিজেকে সুতয়ম বা পিতার পুত্র বলে পরিচয় দান করেছেন। বারাণসীর নিকটস্থ ভিটারি স্তম্ভলেখতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের উল্লেখ আছে। আমি তোমাদের আজ যেগুলো বলছি সেগুলো প্রতিটাই ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো খুব আনকমন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো আর এগুলো নোট করে করে তোমরা পড়ো, তাহলে খুব ভালোভাবে তোমরা এগুলো মনে রাখতে পারবে। বারাণসীর নিকটস্থ ভিটারি স্তম্ভলেখতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের উল্লেখ আছে। তারপরে দেখো, মধ্য এশিয়া থেকে আগত হুনদের যে শাখা পারস্যের সীমানায় সম্রাট ফিরোজকে পরাজিত করেছিল 485 খ্রিস্টাব্দে, পারস্য এবং কাবুলে হুন রাজ্য গড়ে তুলেছিল, তাদের বলা হতো শ্বেত হুন। শ্বেত হুনদের আরেকটা নাম হচ্ছে অ্যাপথ্যালাইটস, ঠিক আছে, তাদেরকে বলা হতো শ্বেত হুন। আচ্ছা, এর পরেরটা দেখো, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের রক্ষাকারী স্কন্দগুপ্তকে কোন ঐতিহাসিক বলেছেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। কারণ স্কন্দগুপ্ত হুন জাতির আক্রমণ প্রতিরোধের দ্বারা ভারতবর্ষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিলেন। তারপরে দেখো, সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ সংস্কার করিয়েছিলেন স্কন্দগুপ্ত। খুব ইম্পর্টেন্ট, সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ সংস্কার করিয়েছিলেন স্কন্দগুপ্ত। তারপরেরটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহিক বীরসেনের উদয়গুড়ি গুহালেখ থেকে জানা যায় গুপ্তযুগে মন্ত্রী পদ বংশানুক্রমিক ছিল। ঠিক আছে, এটা মনে রেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহিক তোমাদের বলেছি আগে বীরসেন, তার লেখা উদয়গিরি গুহালেখ থেকে জানা যায় গুপ্তযুগে মন্ত্রীপদ বংশানুক্রমিক ছিল। তারপরে দেখো, গুপ্তযুগে যুদ্ধ ও শান্তি স্থাপন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে বলা হতো সন্ধি বিগ্রহিক। মনে রেখো, গুপ্তযুগে যুদ্ধ ও শান্তি স্থাপন বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাকেই বলা হতো সন্ধি বিগ্রহিক। চলো এবারে আমরা পরের কোশ্চেনটা দেখি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকক্ষত্র তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন। মনে রেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শকক্ষত্র তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন। আচ্ছা, কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ ছিলেন। কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ। পরেরটা দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন, সেই কারণে পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। পরম ভাগবত কার উপাধি? পরম ভাগবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি।
তিনি বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তারপরেটা দেখো 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন প্রাপ্তিকে স্মরণীয় করে তোলার জন্য সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রচলন করেছিলেন গুপ্তাব্দ। তারপরে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহীকের নাম হচ্ছে বীরসেন সাব এবং সেনাপতির নাম আম্রকার্দব। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সন্ধি বিগ্রহীকের নাম বললাম আগে বীরসেন সাব এবং সেনাপতির নামটা তোমরা অবশ্যই মনে রেখো আম্রকার্দব। আচ্ছা, এরপরে দেখো শকদের পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি নামে পরিচিত হন। শকারি নামে পরিচিত কে ছিলেন? তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে দেখো কিংবদন্তি বিক্রমাদিত্যের নবরত্ন সভার 9 রত্ন তোমরা জানো, তাও আর একবার এটা দেখে নাও। কিংবদন্তি বিক্রমাদিত্যের নবরত্ন সভার 9 রত্ন ছিলেন কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী, খপনক, শঙ্কু, বেতাল ভট্ট, বড়রুচি, অমর সিংহ এবং ঘটকর্পর। তারপরে দেখো মুদ্রা থেকে প্রথম কুমারগুপ্তের ব্যাঘ্র বল পরাক্রম উপাধির কথা জানা যায়। এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাঘ্র বল পরাক্রম উপাধিটি কার? উপাধিটি হচ্ছে প্রথম কুমারগুপ্তের। ঠিক আছে, একটি মুদ্রা থেকে জানা যায় যে প্রথম কুমারগুপ্তের ব্যাঘ্র বল পরাক্রম উপাধির কথা। তারপরে দেখো দামোদরপুর লেখতে কুমারগুপ্তকে পৃথিবীপতি আখ্যা দেওয়া হয়েছে। পৃথিবীপতি আখ্যা কাকে দেওয়া হয়েছে? কুমারগুপ্তকে কোন লেখতে? দামোদরপুর লেখতে। একটি বিশেষ মুদ্রায় প্রথম কুমারগুপ্তকে অপ্রতিঘ বা অজেয় রূপে বর্ণনা করা হয়েছে। একটি বিশেষ মুদ্রায় প্রথম কুমারগুপ্তকে অপ্রতিঘ বা অজেয় রূপে বর্ণনা করা হয়েছে। চলো নেক্সট, সাঁচি ও মথুরা লিপি থেকে জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 375 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, 40 বছর রাজত্ব করেন এবং 415 খ্রিস্টাব্দে মারা যান। তাছাড়া এরান শিলালিপি, বিদিশা লিপি, উদয়গিরি গুহালিপি ও বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। দেবী চন্দ্রগুপ্তম নাটক, বিদিশা লিপি, এরান শিলালিপি, উদয়গিরি গুহালিপি, এইগুলি থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। আচ্ছা, ভিটারি স্তম্ভলিপি থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত আক্রমণকারী হুনদের পরাজিত করে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন, এই কারণে তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। তোমাদের আমি আগে আরেকবার বললাম। আচ্ছা, এটা দেখো অজন্তার গুহাচিত্র গুপ্ত রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট। অজন্তার গুহাচিত্র কোন রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল? গুপ্ত রাজবংশের আমলে। আচ্ছা, গুপ্ত সম্রাটদের মধ্যে প্রথম সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? উত্তর হবে সমুদ্রগুপ্ত। আচ্ছা, তারপরেটা দেখো সিংহল রাজ মেঘবর্ণ সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন বোধগয়াতে একটি মঠ ও বিশ্রামাগার স্থাপনের অনুমতি প্রার্থনা করতে এই দূত পাঠান। এটা তোমরা অবশ্যই নোট করে নিও আর এটা পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট। সিংহল রাজ, তার নাম ছিল মেঘবর্ণ, তিনি সমুদ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন কি কারণে? বোধগয়াতে একটি মঠ আর বিশ্রামাগার স্থাপনের অনুমতি প্রার্থনা করতে। আচ্ছা, এরপরে দেখো ঐতিহাসিক ভিনসেন্ট এ স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান আমরা জানি বলা হয়, তো সেটি কে আখ্যা দিয়েছিলেন? ঐতিহাসিক ভিনসেন্ট এ স্মিথ। আচ্ছা চলো এবারে দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সম্বত প্রচলন করেন। তারপরে দেখো ডক্টর গয়াল গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে বলেছেন যে এই বাসস্থান ছিল উত্তরপ্রদেশের পূর্বভাগে, বিশেষত এলাহাবাদ অঞ্চলে। তোমরা মনে রেখো। আচ্ছা, তারপরে দেখো গুপ্তযুগ সম্পর্কিত উপাদানগুলি লেখো, মুদ্রা, সাহিত্য। আচ্ছা, 1947-এর হিসাব অনুযায়ী গুপ্তযুগ সম্পর্কিত লেখর সংখ্যা 82। ঠিক আছে, 1947-এর হিসাব অনুযায়ী গুপ্তযুগ সম্পর্কিত লেখো সেগুলোর সংখ্যা হচ্ছে 82। আচ্ছা, এটা মনে রেখো। কবিরাজ বলা হতো সমুদ্রগুপ্তকে। কবিরাজ কাকে আখ্যা দেওয়া হতো? সমুদ্রগুপ্তকে। তারপরে দেখো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি ধারণ করেন। তিনি পশ্চিম ভারতের তৃতীয় রুদ্রসেনকে পরাজিত ও শক্তিকে ধ্বংস করেন। তারপর গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটলিপুত্র ছাড়া আরও একটি রাজধানী প্রতিষ্ঠা করেন। তার দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িনীতে। এটা কোশ্চেন আসতে পারে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? উত্তর হবে উজ্জয়িনীতে। লাস্ট কোশ্চেন দেখো, রাজ্য বিস্তারের ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুটি নীতি নেন, একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং অপরটি যুদ্ধ নীতি। রাজ্য বিস্তারের ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুটি নীতি নেন, একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং অপরটি যুদ্ধ নীতি। তাহলে আজকের মতো গুপ্ত সাম্রাজ্য নিয়ে আমি তোমাদের 58টা প্রশ্ন বললাম এবং এগুলো প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তোমরা এগুলো নোট করে নিও এবং খুব ভালোভাবে এগুলো পড়ো। আর আমি খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিও দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো।